2 দিন আগে আমাদের একটা পটলাক পার্টি ছিল। না, পটলাক পার্টির গল্প আমি করতে বসিনি। তাহলে পটলাকের প্রসঙ্গ কেন? তো আমার 2 বন্ধু, একজন বাসন্তী পোলাও আর একজন চিকেন রান্না করে নিয়েছিল। আর এই দুটো রান্নার পদ্ধতি আমার করা রান্নার থেকে অনেকটাই আলাদা। তাই ভাবলাম সেটাকে একটু ক্রিয়েট করি। আর যখন ক্রিয়েট করবই, সেটা কেন আপনাদের সাথে শেয়ার করব না? যেমন ভাবা সেরকম কাজ। তো এইবারের রবিবারের মেনুতে বানিয়েছিলাম এই বাসন্তী পোলাও আর এই অদ্ভুত দারুণ স্বাদের চিকেনের রেসিপি। এনিওয়ে, নমস্কার বন্ধুরা, পিঙ্কি রাহারের দরবারের আর একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। দেরি না করে বরং আজকের রান্না শুরু করি। এমনিতেই ভিডিওটা অনেকটা লম্বা হতে চলেছে। আচ্ছা, এর জন্য চিকেনগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তো এখানে কত হবে, 1 কেজির মতো চিকেন রয়েছে। তো সেটাকে আমি প্রথমে নুন, তারপরে দিয়ে দেবো 1 চামচের মতো হলুদ, আর তারপরে দিয়ে দেবো একটা গোটা পাতিলেবুর রস। আমি এখানে ধরুন যদি 1 টেবিল চামচের মতো লেবুর রস এখানে রয়েছে। তো দিয়ে আর দিয়ে দেবো কিছুটা সর্ষের তেল। তো সর্ষের তেল দিয়ে এই 4টে জিনিস দিয়ে আমি ম্যারিনেট করে রাখবো। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে খুব ভালো করে মাংসটাকে মেখে নেব। এবারে এই আস্ত বড় মেটেটা দেখে একটা কথা না বললেই নয়। আমার বরকে সবে গিয়ে চেপে ধরবো যে তুমি এত বড় মেটে আনতে গেলে কেন? সে বললো এটা ফ্রিতে দিয়েছে। তখন একটা কথা মনে পড়লো, যদিও প্রবাদ বাক্যটা আমার মনে নেই, কিন্তু তার সার কথা হলো এটাই: মানুষ যদি ফ্রিতে আলকাতরাও পায় তাহলেও নাকি সে লুঙ্গি পেতে নেয়। আর সেখানে মেটে কি করে সেই লোভ সামলানো যায় বলুন? যাই হোক, মাংসটাকে আমি ঢেকে অন্তত ঘন্টাখানেক রেখে দেবো। আর এপাশে গোবিন্দভোগ চালটাকে আমি জাস্ট একটা ধোয়া দিয়েছি। একটা ধোয়া দিয়ে, কোনো রকমে একটা ধোয়া দিয়ে সেই জলটাকে ঝরিয়ে নিয়েছি। শুকনো করার খুব একটা দরকার নেই। তার মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন। বলে রাখি, পোলাওতে যতটা নুন দেবেন বলে ভাবছেন সেই ততটা পরিমাণ নুনই এখানে দিয়ে দেবেন। আর দিয়ে দেবো এখানে কিছুটা হলুদ, আর দিয়ে দেবো এখানে 1 ইঞ্চির মতো আদা, যেটাকে আমি গ্রেট করে নিয়েছি। যদিও আমি লিখেছি পেস্ট, আপনারা চাইলে পেস্টও দিতে পারেন। আমি এখানে আদাটা গ্রেট করে নিয়েছি। আর যেরকম ঝাল খাবেন সেই ঝাল অনুযায়ী লঙ্কা। আর 2.5 টেবিল চামচের মতো এখানে মিষ্টি দিয়েছি, মানে চিনি দিয়েছি। আপনারা চাইলে আপনাদের স্বাদ মতো দিতে পারেন। ও বলিনি না আমি কতটা তেল দিয়েছি, কতটা চাল দিয়েছি। আমি এখানে 1 কেজির মতো চাল দিয়েছি। আর এই শেষে দিয়ে দিলাম আমি কিছুটা ঘি। এবারে ভালো করে মিশিয়ে নেব বা মেখে নেব। আমি আগে যতবার বাসন্তী পোলাও করেছি ততবার ফুড কালার মিশিয়েছি, কিন্তু এইবার যে বন্ধুটা করেছিল তার কথা অনুযায়ী এরকম হলুদ দিয়েছি। আপনারা চাইলে ফুড কালার দিতেই পারেন, তবে হলুদ দিলেও একেবারে কিচ্ছু বোঝা যায় না যে হলুদের গন্ধ বা এটা ওটা। আচ্ছা, বলে রাখি, এই বাসন্তী পোলাওটা ম্যারিনেট করে অন্তত পক্ষে আধা ঘন্টা তো রেখে দিতেই হবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা স্টেপ। তো ওটাকে আমি ঢাকা দিয়ে আধা ঘন্টা রেখে দেবো। এপাশে মাংসটাও কিন্তু ঘন্টাখানেক ম্যারিনেট করা হয়ে গেছে। আপনাদের কাছে সময় যদি অতটা না থাকে, অন্তত পক্ষে 40 মিনিটের মতো ম্যারিনেট করে রাখবেন। কড়াইতে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম এবং তারপরে এই মাংসগুলোকে ভেজে নেব। কেন ভেজে নেব? কেননা আমার ওই বন্ধুটা ভেজে নিয়েছিল তাই। আর তাই তো অদ্ভুত দারুণ টেস্ট হয়েছিল সেই কারণে। এই মাংসটাকে অল্প, খুব বেশি সময়ের জন্য না, অল্প কিছুক্ষণ সময়ের জন্য একটু ভেজে নেব হাই ফ্লেমে। মাংস কিন্তু আমার ভাজা অলমোস্ট শেষ। তবে এই রান্নাটার একটা মাইনাস পয়েন্ট কি জানেন তো? ভাজার পরে কড়াইটা এত পরিমাণ নোংরা হয়ে যায়, যেটা অ্যাভয়েড করা যায় না। তখন এতটা তেল দিয়ে আপনি করবেনটা কি? আমি পরবর্তীতে এর মধ্যেই রান্না বসিয়ে নিয়েছি, কিন্তু তার জন্য খুব একটা তার জন্য রান্নায় কোনো এফেক্ট পড়েনি। আমার মাংসগুলো একটা ব্যাচে ভাজা শেষ। আমি আরও একটা ব্যাচ দিয়ে দেবো। যেহেতু প্রথমবার ভাজলাম তো, এই জন্য খুব জেন্টলি করলাম। তার পরের বার রান্না সব একসাথে দিয়ে দিই।
যাই হোক, সব একসাথে দিয়ে উল্টে পাল্টে আমি কিছুক্ষণ সময়ের জন্য, অন্তত যদি সময় হিসেব করেন তাহলে হাই ফ্লেমে মিনিট 5-এর জন্য কিন্তু ভেজে নিয়েছি। দেখুন তেলের অবস্থা, বা কড়াইয়ের অবস্থা, সরি তেল না, কড়াইয়ের অবস্থা। আচ্ছা, আমি যে রান্নাটা খেয়েছিলাম তার মধ্যে আলু ছিল না, কিন্তু বাঙালিরা আলু ছাড়া মাংস যেন ভাবতেই পারে না। ওটা পিকনিকের ব্যাপার ছিল, তাই সে আলু দেয়নি। তো আমি কিছুটা পরিমাণ আলু এরকমভাবে কেটে নিয়ে সেটাকে হালকা লাল লাল করে ভেজে নেব। ভাজাও শেষ, আলু এবার তুলে নেওয়াও শেষ। আর একটুখানি তেল দিয়ে দেবো। দিয়ে এবারে যেহেতু তেলটা একটু কম হয়ে এসেছিল, তার একটু তেল দিয়ে এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেবো তেজপাতা আর গরম মশলা। গরম মশলায় ওই দারচিনি, এলাচ, লবঙ্গ, কিছুটা জিরে আর 2টো চেরা শুকনো লঙ্কা, এই দিয়ে এবার ফোড়নটা একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো, মানে 1 কেজি চিকেনের জন্য না হলেও 700 গ্রাম পেঁয়াজ আমি কুচিয়ে দিয়েছি, আর 2টো পেঁয়াজ আমি বাটার মধ্যে দেব। এবারে হাই ফ্লেমে পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে, মানে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখনই বাটা মশলাটা দিতে হবে। আচ্ছা, বলে রাখি এর মধ্যে কি কি রয়েছে। ওই যে আগে বললাম, 2টো পেঁয়াজ, মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর দিয়েছি 2 ইঞ্চির মতো আদা, দিয়েছি আমি কতগুলো, মানে বেশ কিছুটা রসুন, আর যেরকম ঝাল খাবেন কাঁচা লঙ্কা। যদিও আমি পরে কাঁচা লঙ্কা আরও কিছুটা অ্যাড করব, তো টেস্ট অনুযায়ী আপনারা কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। দিয়ে এবারে দিয়ে দিলাম আমি স্বাদ মতো নুন। কিছুটা নুন তো ওখানে দিয়েও ম্যারিনেট করেছিলাম, সেটা মাথায় রাখতে হবে। আর দিয়ে দিলাম এখানে আরও কিছুটা হলুদ। দিয়ে দেবো কিছু নিয়মিত মশলা, যেমন জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো। লাল লঙ্কা আমি ব্যবহার করলাম না, এমনি একটা মানে গ্র্যান্ড লুক আসে, মানে এমনি দেখতে এত সুন্দর লাগে, সেখানে আর কাশ্মীরি লঙ্কা বলুন বা শুকনো লঙ্কা বলুন দিয়ে তার রঙটাকে অন্য করার কোনো দরকার পড়ে না। অদ্ভুত দারুণ কালার আসে। এবারে মশলাটার সাথে দারুণ মানে সুন্দর করে কষিয়ে নেব, বা মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। পেঁয়াজটা দেখেই বুঝছেন অনেকটা নরম হয়ে এসেছে, মশলাটাও খানিক কষানো হয়ে গেছে, এবং তার মধ্যে দিয়ে দেবো আমি আগে থেকে যে ভেজে রাখা চিকেনটা। এবার আপনাদের কৌতূহলী মনে হয়তো অনেক প্রশ্ন আসতে পারে যে চিকেন তো তুমি ভেজে দিলে, তো এই জলটা তুমি কোথায় পেলে? নোটিস করেছেন কিনা জানি না, তবে আমার বলে দেওয়াটা কর্তব্য মনে হলো। যে বাটিটাতে আমি মাংসটা ম্যারিনেট করেছিলাম সেই বাটিতে অতটা জল রিলিজ করেছিল, তো মাংসটা ভেজে আমি ওর মধ্যেই তুলেছিলাম, তাই যখন দিলাম সব একসাথে দিয়ে দিয়েছি। এবারে মাংসটাকে সব সময় আমি হালকা ফ্লেমে ঢাকা দিয়ে দিয়েই কষিয়ে নেব, আর মাঝে মাঝে একটু একটু খুলে নাড়াচাড়া করে দেবো। দেখুন কি সুন্দর একটা কালার এসেছে না। আর একটা কথা আমি বলে দিই, আমি এখানে টমেটোর ব্যবহার করিনি, কেননা যেহেতু আমি লেবুর রস দিয়ে কখনো মাংস রান্না করিনি, তাই আমার একটু দ্বন্দ্ব ছিল যে বেশি টক হয়ে যায় নাকি, সে কারণে আমি দিইনি। আপনারা যদি চান তাহলে টমেটো দিতেই পারেন, অসুবিধা নেই। আগের ওই চিকেনটা ভাজার সময় যেটুকু কড়াইতে লেগে গেছিলো সেটাই লেগে রয়েছে, আদারওয়াইজ নতুন করে কিন্তু লেগে যায়নি। তাই এই নিয়ে ভাবার কিছু নেই যে মাংসটা পোড়া লেগে গেছে। মাংসটা বেশ কিছুটা কষিয়ে নেওয়ার পর, অন্তত 70% কষিয়ে নেওয়ার পর, তারপরে দিয়ে দিলাম আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো। এবারেও আলুগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। আর যেহেতু বাসন্তী পোলাওয়ের সাথে দেব, তাই খুব বেশি ঝোল ঝোল তো করবো না, সে কারণে ঝোল দিয়ে মাংস ফোটানোর তো খুব একটা ব্যাপার নেই, তাই আমি একটু আগে থেকেই দিয়ে দিলাম। এবারে ওই ঢেকে দেব, কিছুক্ষণ পরে আবারও একটু নাড়াচাড়া করে দেব। এখানে যেহেতু টক দইটা মেশাইনি, তাই যে পরিমাণ টক দই দিলে যে পরিমাণ ঝোল রিলিজ করে, সেই পরিমাণ ঝোল কিন্তু এটাতে হয়নি, তাই ক্রমাগতই এটাকে ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে নিতে হবে। আমার মাংস কষানো একদম শেষ, বা কষিয়ে নিয়েছি।
এরপরে আমি দিয়ে দেবো একেবারেই গরম জল, মানে একেবারেই ফোটানো জল না হলেও মোটামুটি গরম জলই দিয়ে দেবেন। দিয়ে এবার আর ঝোলটা একটু কম করেই রাখবেন। যদিও বা একটু বেশি দেন তাহলে কিন্তু ফুটিয়ে কম করতেই হবে, তবেই না পোলাওয়ের সাথে ভালো লাগবে খেতে। আমি আরও 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কিছুটা ফ্লেভারের জন্য, আর কিছুটা হলো যাতে ঝালটা প্রথম থেকেই বেশি না হয়ে যায় সেই জন্য। খুব বেশি পরিমাণে না হলেও কিছুটা জল মানে ঝোল আমি দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে ফুটতে দেব এবং ঢাকা দিয়ে দেব। আচ্ছা, এবারে চলুন পোলাওটা করে নিই। আমার কিন্তু এপাশে চাল না হলেও 40 মিনিটের মতো ম্যারিনেট করে রাখা ছিল। আমি বললাম ওই আধা ঘন্টা অন্তত করে রাখবেন। মাংসটা হতে হতে সময় লেগে গেছিলো, তাই আমি 40 মিনিট হাতে সময় পেয়েছিলাম। এবারে ঘিটা, কিছুটা পরিমাণ ঘি আমি এখানে দিয়ে দিলাম। আমি পুরোটা ঘিয়ে করছি, আপনারা চাইলে এর মধ্যে একটু সাদা তেলও মেশাতে পারেন। আর অনেকটা পরিমাণে তেজপাতা দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা সুন্দর আসে। ঘিটাকে কিন্তু একেবারে ধোঁয়া ওঠা গরম করবেন না, হালকা গরম করবেন, নাহলে কিন্তু ঘিয়ের ফ্লেভারটা অনেকটাই মরে যায়। আর এপাশে আমি গরম মশলা ফোড়নের জন্য দিয়ে দিয়েছিলাম। চালটাকে এতটা সুন্দর করে মাখলাম, তারপরেও কিছুটা চাল যেন সাদা হয়েছিল। যাক, সেটা খেয়াল রাখবেন, আর সেটা অত বেশি গুরুত্ব দেওয়ার মতো কিছু না। এবারে খুব ভালো করে কিন্তু চালটাকে ভেজে নিতে হবে। বলতে পারেন পোলাও ঝরঝরে হওয়ার এটা একটা গুরুত্বপূর্ণ টিপস, যে আপনার চালটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো বেশ কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু আমি চালটাকে ঘিয়ের মধ্যে ভেজে নিয়েছি। এরপরে আবার ধোঁয়া ওঠা একেবারে গরম জল দিয়ে দেবো। এবার মুদ্রা কথায় আসি, জলের পরিমাণটা কতটা। আমি এখানে 4 গ্লাসের মতো জল নিয়েছি, 4 গ্লাসের মতো চাল নিয়েছি, সেই কারণে আমি জল দিলাম এখানে 7 গ্লাস। একেবারে ধোঁয়া ওঠা গরম জল দিলাম 7 গ্লাস। আচ্ছা, আর একটা ছোট্ট টিপস শেয়ার করি, আপনারা চাইলে কিন্তু 6 গ্লাস জল দিয়ে 1 গ্লাস দুধ দিতেই পারেন, তাহলেও অদ্ভুত দারুণ টেস্ট হয়, তবে আমি আজকের দিনে সেটা করিনি। দিয়ে এবার জল টল দেয়া মোটামুটি শেষ। এবার হাই ফ্লেমে আমি এটাকে ফুটিয়ে নেব। আমি আগে থেকে কাজু আর কিশমিশটা ভেজে নিইনি, কেননা আমি বলছিলাম আমি ঘিটাকে খুব বেশি গরম করতে চেয়েছিলাম না, সে কারণে আমি পরে এটা মিশিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু ঘিয়ের মধ্যে ভেজে নিয়েও করতে পারেন এই কাজু আর কিশমিশ। আমার এটা ফুটে গেছে, খুব ভালো করে ফুটে যাওয়ার পর আমি কম ফ্লেমে ওটাকে বসিয়ে দিলাম। কম ফ্লেমে মানে একেবারে কম ফ্লেমে, কিন্তু এটাকে আবার ঢাকনা দিয়ে বসিয়ে রাখতে হবে। অপরদিকে আমার মাংসটাও শেষ, মানে রান্না অলমোস্ট শেষ। তো শেষ করার আগে আমি একটু শাহি গরম মশলা দিয়ে দিলাম। এখানে আমি আধা চা চামচের মতো শাহি গরম মশলা দিয়েছি, আর ঝোলটা দেখুন অনেকটা টেনে এসেছে। ব্যাস, আমার মাংস শেষ। আমি এটাকে স্ট্যান্ডিং টাইমে দিয়ে দিই। আর ওপাশে দেখি পোলাওটার অবস্থা কী। পোলাওটা আমি একেবারে হালকা ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবারে দেখুন জল একেবারেই টেনে এসছে, এবং হালকা ফ্লেমেই কিন্তু আমি বাদবাকিটুকু আর একটু রান্না করে নেব। সবটুকু একটু ফ্লিপ করে দিই, না হলে কি হবে বলুন তো। না, অনেকে হয়তো ভাবতে পারেন যে বেশি নাড়াচাড়া করলে চাল ভেঙে যেতে পারে, এটা ওটা সেটা। তো এই ভাবতে গেলে কিন্তু উপরের চালটা চালই থেকে যাবে, নিচেরগুলো গলে যাবে, তাই এটা ফ্লিপ করা কিন্তু খুব জরুরি। জেন্টলি করবেন, একটু আলগা হাতে করবেন, মানে আলগাভাবে খুন্তি নেড়ে করবেন। আর এটা হয়ে গেছে, এবার আমি এটাকে বন্ধ করে রেখে দেবো কিছুক্ষণের জন্য। বন্ধ করে অন্তত মিনিট 5-7 রেখে দেবেন। তারপরে ঢাকনাটা খুলে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো। এটা কিন্তু এখন হয়তো মনে হচ্ছে একটু দলা দলা রয়েছে, কিন্তু এটা একেবারেই ঝরঝরে পোলাও তৈরি হয়েছিল। এবং এটাকে বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে আরও কিছুক্ষণ রেখে দিলে দেখবেন একেবারেই ঝরঝরে হয়ে যায়। তবে সব কিছু কিন্তু উপর নিচ করা ভীষণ জরুরি। ব্যাস, যা নাড়াচাড়া করার নাড়াচাড়া করে দিয়েছি। এরপরে এটাকে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। যখন পরিবেশন করব তখন না হয় দেখাবো। এই যে দেখুন, আমার স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পর একেবারেই ঝরঝরে পোলাও রেডি হয়ে গেছে। একবার সামনে থেকে লুকটা দেখাই। এইরকম ওয়েল কুকড
এবং ঝরঝরে বাসন্তী পোলাও, তার সাথে ওই রকম দারুণ স্বাদের চিকেনের রেসিপি দিয়ে আমাদের কিন্তু রবিবারের লাঞ্চটা দুর্দান্ত হয়েছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না প্লিজ। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো করে দেবেন। আজকের মতো আসি, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।